এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাশের হার ৮৩%। এবার সর্বোচ্চ পাশের হার যশোরে ৯২ আর সর্বনিম্ন সিলেটে ৭৩%। এবারের পরীক্ষায় ২০,২৪,১৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী এবং সে সময় ছেলেদের সংখ্যা কেন কম এবং কেন তারা ফলাফলে মেয়েদের তুলনায় বারবার পিছিয়ে পড়ছে তা খুঁজে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে প্রশ্নটা সামনে রেখেই বিস্তার শুরু করেছিলাম আমরা, যে ছেলেদের এসএসসি পরীক্ষার ফলাফলে কিশোর গ্যাংয়ের প্রভাব আসলে কতটা পড়েছে সেটা নিয়ে আলাপটা শুরু করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ IER এর অধ্যাপক ডক্টর SM হাফিজুর রহমান আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে। জনাব হাফিজুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা আসলে এতদিন সামাজিক অপরাধে যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণ থেকে আসলে কিশোর গ্যাংকে দেখতাম এবং আজকে প্রধানমন্ত্রী নিজেও বললেন এবং অনেক বিশ্লেষকরা আসলে এদিকে দেখছেন যে পরীক্ষার ফলাফলে কিশোর গ্যাংয়ের একটা প্রভাব সরাসরি পড়েছে। আপনার পর্যবেক্ষণের জায়গাটা বলবো, এই কিশোর গ্যাং সংস্কৃতি কতটা আসলে প্রভাব ফেললো পরীক্ষায়, পাশাপাশি আর কি কি কারণে ছেলেরা বারবার মেয়েদের থেকে পিছিয়ে পড়ছে রেজাল্টে? ধন্যবাদ। আসলে কিশোর গ্যাং যে ব্যাপারটা, এটা তো খুব সারা দেশেই এটার একটা ডে বাই ডে বাড়তেছে, এটা আমরা অস্বীকার করার না। আপনি যদি বিকালের পরে স্কুল টাইমটা পরে যদি আপনি একটু পাড়ার দিকে এলাকার দিকে তাকান, তখন দেখবেন বিভিন্ন অলিগুলিতে ছেলেরা থাকে, মেয়েরা কিন্তু থাকে না। তা আমার কথা হলো, ভালো রেজাল্ট তারাই করবে যারা পড়াশোনায় মনোযোগী। এটা প্রথম কথা। এখন আমাদের এই কিশোর গ্যাংয়ের একটা প্রভাব থাকতে পারে, বাট এটা গবেষণা করলে ভালো বোঝা যাবে। কিন্তু আমাদের সাম্প্রতিককালে আরো কয়েকটা ঘটনা বেশি যেটা আসছে, যে আমাদের করোনা এবং তার পরবর্তীতে অর্থনৈতিক যে একটা চাপ, এই চাপের জন্য যে প্রবলেমটা হচ্ছে, যে আমাদের কিন্তু মানে সবগুলো ফ্যামিলিতেই অর্থনৈতিক চাপ পড়ে। অর্থনৈতিক চাপ পড়লে কিন্তু বাবা তার ছেলেটাকে পছন্দ মানে চয়েস করে কর্মসংস্থানের জন্য। এবং এই কর্মসংস্থানের মানে আমরা যে অ্যাভারেজ দেখি, তাহলে দেখা যাবে যে মেয়েরা থেকে ছেলেরা বেশি কর্মসংস্থান থেকে পড়াশোনায় আসে। সেটা একটা কারণ হতে পারে যে সে দুইটা কাজ একসঙ্গে করতে গিয়ে হয়তো পড়াশোনাটাকে কোনোভাবে চালিয়ে নিচ্ছে, যেটা অপেক্ষিত মেয়েদেরকে কম সিলেকশনে পড়ে তারা বাবা মা প্রথম ছেলেদেরকে চয়েস করে। সুতরাং আমাদের হাতে অনেকগুলো অপশন, মানে অনেকগুলো ভেরিয়েবল হয়ে গেল। কৃষকও একটা ভেরিয়েবল, করোনার পরে বাবা মা অর্থনৈতিক অবস্থা একটা ভেরিয়েবল, সামগ্রিক বিশ্বে অর্থনৈতিক চাপে পড়লে বাবা মারা যে হিমশিম খাচ্ছে, যে সবগুলা ভেরিয়েবলকে কনসিডার করেই আমাদেরকে এখন গবেষণায় নামতে হবে, যে আসলে যে এটা শুধু ছেলেরা আগে আসছে মেয়েরা পিছিয়ে আছে ওইটা না। বুঝতে পারছি, অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করছে, অনেকগুলো ভেরিয়েবল এখানে আছে এবং সেগুলো নিয়ে হয়তো গবেষণা করতে হবে। আমাদের আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের ছেলে মানে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করবে কিন্তু তারা ফেল করবে কেন। আমার মনে হয় ওই গবেষণায় আমাদের ইনভেস্টমেন্ট দরকার। আসলে আমরা যে গবেষণা করব, আমাদের তো তথ্যেরই অভাব রয়েছে। যে কোনো প্রধানমন্ত্রী আজকে নিজেও বললেন পরিসংখ্যান ব্যুরোকে যখন এ নিয়ে তথ্য সংগ্রহ করবে, তখন কেন আসলে ছেলেরা খারাপ করছে সে কারণটা যেন খুঁজে দেখে। আমি একটু পরে আসলে এই প্রশ্নটা নিয়ে আসবো। তার আগে একটু বলে রাখি, আমাদের একটা দৃষ্টিভঙ্গিগত সমস্যা আছে। আপনি নিজেও এটা জানেন যে এসএসসি পরীক্ষার A+-এর একটা জোয়ার চলছে। প্রায় শতভাগ পাশের যুগে সবচাইতে বেশি মানসিক চাপে থাকছে অকৃতকার্যরা, এবং যেসব শিক্ষার্থীরা এই পরীক্ষায় ফেল করলো তাদের ঘুরে দাঁড়ানোর জন্য একটা মোরাল সাপোর্টের প্রয়োজন হয়, কিন্তু হচ্ছে উল্টোটা। সমাজে অনেকে এমনভাবে আসলে এই অকৃতকার্যদের দিকে তাকায় যেন তারা বড় ধরনের কোনো সামাজিক অপরাধ করে ফেলেছে। মানে এই দৃষ্টিভঙ্গি কতটা ক্ষতিকর, বেরোনোর পথ কি আসলে? এটা অবশ্যই ক্ষতিকর। আমাদেরকে প্রথমত বুঝতে হবে যে আমরা যারা ফেল করতেছে তারা শুধু দায়ী নাকি তাদের চারপাশে যে স্টেক হোল্ডার আছে, যেমন তার শিক্ষা প্রতিষ্ঠান, তার শিক্ষক, তার বাবা মা, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু এখানেও, যে সবাই দায়ী। আমরা যদি ওই যে মডেল রিসার্চ গেলে মডেলের কথা বলি, যে রিসার্চ করলে কিন্তু ভালো বেরিয়ে আসবে যে এটা একটা শিক্ষার্থীকে পড়াশোনা করানোর পিছনে কিন্তু আমাদের বাবা মা থেকে শুরু করে শিক্ষক, প্রতিষ্ঠান, সমাজ, সবারই কিন্তু কন্ট্রিবিউশন আছে। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় এটাও রিসার্চের দাবি রাখে, যে আমার কাছে আমরা যদি ভালো ডেটা মানে ভালো সিদ্ধান্তে পৌঁছতে চাই এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পলিসি ডেভেলপ করতে চাই, তাহলে আমাদেরকে আবার গবেষণায় নামতে হবে। এবং অথেন্টিক গবেষণা, রিপ্রেজেন্টেটিভ গবেষণা পরে আমরা ভালো বুঝতে পারবো, যে আমরা প্রেডিক্ট করতে পারি যে এই কারণে হয়তো বা
মানে আমাদের শিক্ষার্থী, কিন্তু এটা কোনোভাবে কাম্য নয় যে শিক্ষার্থীরা যখন ফেল করবে শুধু তাদেরকে দোষ দেওয়া। পাশাপাশি চিন্তা করতে হবে তার শিক্ষকটা কতটা এর পিছনে দায়ী, তার অভিভাবকদের অমনোযোগিতা কত দায়ী, সবই চিন্তা করতে হবে আমাদের। আর সবশেষ 1 মিনিটের মধ্যে একটা সমাধান বলে দেবেন, সেটা হচ্ছে আমাদের তথ্য দরকার। তথ্য ছাড়া তো গবেষণা কিংবা সমাধান কোনোটাই আসে না। সেটা আসলে কিভাবে আমরা সংগ্রহ করতে পারি? হ্যাঁ, তথ্য আমাদের যে প্রতিষ্ঠানগুলো, যে আমাদের তথ্য তো কালেক্ট করতে হবে কোথায়? আমরা আমরা আমাদের প্রশ্নটা কি? আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের শিক্ষার্থীরা কেন ফেল করতেছে। তাহলে এর সাথে রিলেভেন্ট যে ডেটা সোর্স গুলো আছে, সোর্স গুলো আমাদের প্রথমত লাগবে যে কারা কারা ফেল করছে, তা আমাদের বোর্ড গুলাকে এই তথ্য প্রবাহ করতে হবে। করার পরে তারপরে যে রিলেভেন্ট যে আমাদের স্টেক হোল্ডার যারা আছে, যেমন বাবা মা, তারপরে আমাদের শিক্ষার্থীরা নিচে, তার শিক্ষক, তার যারা গার্ডিয়ানস, মানে পড়ে করছে, সবাইকে এখানে আগে আসতে হবে প্রকৃতির কারণটা বের করার জন্য। সবার কাছে তথ্য নিলেই আমরা একটা একটা মৌলিক গবেষণা করে সেই তথ্যের ঘাটতিটা আমরা মিটাইতে পারবো আশা করি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। আমাদের সঙ্গে ছিলেন শিক্ষাবিদ ডক্টর অধ্যাপক হাফিজুর রহমান, এবং আমরা মূলত এসএসসি পরীক্ষায় কেন ছেলেরা পিছিয়ে আছে, কোন কোন সংকট এখানে কাজ করছে, সেগুলো নিয়ে মূলত আমরা কথা বলছিলাম।